আমি স্মোক করে ধোঁয়াটা মুখে ছাড়ছি। তো অ্যাংজাইটিটা তৈরি হয় আমাদের নেগেটিভ থট সিস্টেমস থেকে। এই গিভ ব্যাকের জায়গাটা কিন্তু ট্রিমেন্ডাস হয়ে যাবে। ঠিক আছে, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, ওইখানেই থাকো, ব্যাস। ওই ওই ঠিক আছে। মদ খাই, কেন খাও? ভালো লাগে। কেন ভালো লাগে? জানি না তো, ভালো লাগে। যে আমাকে বেশি বেশি করে বোঝাও যে তুমি আমার ভালোবাসো, হাত ধরে বসো, পাশে বসো, এই হেনা তেনা আগুন বলুন। তুমি আমার এটা বললে, আমি এটা বললাম। তুমি ওটা বললে, আমি এটা করলাম। ইউ ডিজার্ভ ইট। ডাক্তাররা বলেন স্ট্রেস নেবেন না, কারেক্ট। কিন্তু কি করে স্ট্রেসটা কমাবো আমরা নিজেরা? এত কাছাকাছি এসো না, এতবার ফোন করার দরকার নেই। আমাকে বলো না আমি কোথায় আছি, জানতে চেও না আমি কি করছি। 2% যারা নিজেরা বোঝে যে না আমার জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, আমরা ভুলে যাই যে আমরা আমাদেরকে কেমনভাবে জাজ করছি। আমরা যখন রেগে যাই তখন আমরা বুদ্ধি ইউজ করি না, ব্রেন ইউজ করি না, যে লোকে কি ভাবছে ভাবাটা ছেড়ে দেওয়া। রাগের চলে তারা কি কি করতেন, ভাঙচুর, এই ওই, মারধর, গালাগালি, সেই জিনিসগুলোকে ইনভাইট করতে 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 বড় হওয়া, এবং ভাবে যদি আমি ওরকম ভাবে না লাগি তাহলে আমি রাগলামই না। অলওয়েজ মাথায় রাখতে হবে, নলেজ থেকে ভয় দূর হয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। এসডি পডকাস্টের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কথা হবে মন নিয়ে। আচ্ছা, ভেবে দেখুন তো, যদি রাস্তায় কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা কি বলি? ভালো আছি। শরীর নিয়েই তো কথা বলি, মন নিয়ে তো বিশেষ কথা বলি না। কেন জানেন? কারণ মনটা ভীষণভাবে নেগলেক্টেড। কারণ আমরা ভাবি মন নিয়ে কথা বলা মানেই বোধহয় আমরা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছি। কিন্তু মন নিয়ে কথা বলা মানেই কিন্তু মানসিক ভারসাম্যহীনতা নয়। কথা বলবো আজকে মন নিয়ে একজন এক্সপার্টের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মেডিটেশন কোচ, হিপনোথেরাপিস্ট অ্যান্ড লাইফ কোচ অরূপ ঘোষ। আসুন কথা বলি। হ্যালো স্যার, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাঙ্কস you. ফর কামিং। কেমন লাগছে বলুন এখানে এসে? আই এম ফিলিং সো এক্সাইটেড, খুব ভালো লাগছে। এই ধরনের টপিক নিয়ে সবসময় আমরা রেডি থাকি কথা বলার জন্য। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটছে নতুন বছর? নতুন বছর বেশ ভালো কাটছে, এবং আগের বছরের থেকে অনেক অনেক বেটার কাটছে। মন কেমন আছে? মন অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক অ্যান্ড ফুল অফ গ্রেটফুলনেস। আচ্ছা, মনকে ভালো রাখার উপায় কি? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সহজ কোনো কথায়, মন ভালো রাখতে হবে। মন ভালো রাখার উপায় হচ্ছে মনেতে পজিটিভ থিঙ্কিং নিয়ে আসতে হবে। আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমরা সারা দিন সারাটা লাইফ, ছোট থেকে বড় অবধি, এবং প্রত্যেক দিনের দৈনন্দিন দিনের যে স্ট্রেস, যে ঝড়ঝাপটা যায় আমাদের উপর দিয়ে, যে কষ্টগুলো যায় আমাদের উপর দিয়ে, মানসিক শারীরিক সমস্ত কিছু, এই সব কিছু আমাদের মনকে কলুষিত করে দেয়, মানে নেগেটিভিটিতে ভরিয়ে দেয়। তো ফলে ভালো থাকাটা তো ইম্পসিবল। স্ট্রেস বাড়লে সেখান থেকে ব্লাড প্রেশার, ব্লাড সুগার থেকে শুরু করে, ইনডাইজেশন থেকে শুরু করে, পেটের রোগ থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, স্ট্রোক ইনফ্যাক্ট হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। সো ডিপেন্ড করছে যে মনকে ভালো রাখার জন্য কি করতে হবে। প্রথমে বাজে জিনিসগুলোকে বাইরে ব্যবহার করতে হবে, মনেতে ভালো জিনিসগুলো আনতে হবে। আচ্ছা স্যার, তাহলে আপনি কি বলছেন যে মন খারাপ হলে আমাদের শরীরও খারাপ হতে পারে? ডেফিনেটলি মন আর শরীর দুটো একসঙ্গে ইউনাইটেড। মন হেলদি বডি, হেলদি মাইন্ড, হেলদি মাইন্ড, হেলদি বডি। তো যদি মনকে ভালো রাখতে হয় তাহলে শরীরকেও ভালো রাখাটা দরকারি, বা উল্টো ভাইসি ভার্সা, শরীর ভালো রাখতে গেলে মনকে ভালো রাখাটাও দরকারি। আচ্ছা, এখনকার দিনে মানুষের মধ্যে প্রচন্ড স্ট্রেস, অ্যাংজাইটি বেড়ে গেছে। এই যে অ্যাংজাইটি, এটার মানে কি? বুঝবো কি করে যে অ্যাংজাইটি হচ্ছে? খুব সুন্দর কোয়েশ্চেন। অ্যাংজাইটি না একটা কমপ্লেক্স সিমটম, ঠিক আছে, একটা কমপ্লেক্স। এটাতে মন এবং শরীর দুটো মেলানো মেশানো এফেক্ট দেয়। এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। অ্যাংজাইটিটা তৈরি হয় আমাদের নেগেটিভ থট সিস্টেমস থেকে, মানে মনের চিন্তার থেকে, ওভার থিঙ্কিং। অ্যাংজাইটি বাংলা মানে হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা মানে হচ্ছে যখন আমরা ফিউচার নিয়ে কোনো খারাপ জিনিস চিন্তা করি, যে এটা হবে না তো, ওটা হবে না তো, হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, হার্ট ফেল হয়ে যাবে না তো, মরে যাবো না তো, পাস করে যাবো না তো, ফেল করে যাবো না তো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো যত এই বাজে চিন্তা ফিউচার সম্বন্ধে আসে, এটা নেগেটিভ থট বলি আমরা। তো এই নেগেটিভ থটটা যখন মানুষের মনেতে আসে
তখন প্রবলেম হয় কি, শরীর রেসপন্স করে, স্ট্রেস হয়, স্ট্রেস থেকে শরীর স্ট্রেস রেসপন্স দেয়। স্ট্রেস রেসপন্সটা কি, এখানে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি জড়িত, মেন্টাল যেটা ট্রিগার করছে একটা ফিজিক্যাল রিয়াকশনকে, যেটা আমরা বলি স্ট্রেস রিয়াকশন। এখানে যত স্ট্রেস হরমোনস থাকে, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, কর্টিজলস, এগুলো সব বেরোতে থাকে এবং এটা আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, এটা আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটি দুক 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 বাড়িয়ে দেয়, এটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়, ঘামতে থাকি, মুখ চোখ লাল হয়ে যায়, ঠিক আছে, হাত পা থরথর করে কাঁপে, বুকের ভেতরে এখানে পেটেতে যেটা মনে হচ্ছে বমি আসছে ফিলিংস আসে, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে অ্যাড্রিনালিন হ্রাস করার ফল। তো এই অ্যাড্রিনালিনটা যখন হ্রাস করে তখন মজার জিনিস, এই অ্যাড্রিনালিনটা সেই অ্যাড্রিনালিন যেটা আমরা যখন ছোটবেলায় এনজয় করতাম তখন হ্রাস করতো। ফর এক্সাম্পল, ছোঁয়াছুঁয়ি খেলছি, লুকোচুরি খেলছি, ক্রিকেট খেলছি, কাবাডি খেলছি, তখনও কিন্তু এই অ্যাংজাইটিটা এই সেম প্রসেসে সেম কেমিক্যাল অ্যাড্রিনালিনটা বডিতে রিলিজ হতো, ঠিক আছে। সাপোজ নাগরদোলা চড়া, হ্যাঁ, ওখানে তো একটা পেটের মধ্যে গুড়গুড়ানি ভাব, যেন হচ্ছে একটু বমি করে দেবো যখন নাগরদোলাটা নাচছে, ভয়ঙ্কর স্ট্রেস লাগছে, হাত পাত কাঁপছে, নিঃশ্বাস প্রশ্বাস জোরে চলছে, হার্ট দুপুক দুপুক করছে। তো এইগুলো সবকটাই সেই সেম রেসপন্স অ্যাড্রিনালিনের সার্জ থেকে আসে। অ্যাংজাইটি তখন হয় যখন এটার সঙ্গে একটা ভয় ঢুকে যায়, কাল্পনিক ভয়। তাহলে অ্যাংজাইটিটা কি, অ্যাড্রিনালিন রেসপন্স তার সঙ্গে একটা ভয়। যদি ভয়টাকে আমরা জিরো ডাউন করে দিতে পারি তাহলে এইটাকে আমরা এনজয় করতে পারি। মানে কিছুটা ওভার থিঙ্কিংও এর সঙ্গে জড়িয়ে। ওভার থিঙ্কিংটাই দুশ্চিন্তা, যেটাকে অ্যাংজাইটি বলা। আচ্ছা, যখনই আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন বিষয়ে, ডাক্তাররা বলেন স্ট্রেস নেবেন না, কিন্তু কি করে স্ট্রেসটা কমাবো আমরা নিজেরা? স্ট্রেস কমানোর অনেকগুলো রাস্তা আছে, যেরকম মেডিটেশন রয়েছে। একটা জিনিস বলবো যে ইজি ওয়ে টু কন্ট্রোল স্ট্রেস হচ্ছে গিয়ে ডিপ ব্রিদিং। যদি আমরা ডিপ ব্রিদিং নিই, আমাদের ভেতরে কিছু গুড হরমোনস তৈরি হয়, যেরকম ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিনস। এইগুলো কিন্তু ওই অ্যাড্রিনালিনের নেগেটিভ এফেক্টকে কাম ডাউন করে দেয়। আচ্ছা, তো এটা না অনেকটা ওই গাড়ি চালানোর মতো, অ্যাক্সিলারেটর রয়েছে, ব্রেকও রয়েছে। তো অ্যাক্সিলারেটর টিপলে আমার গাড়ি জোরে চলবে, ব্রেক টিপলে আমার গাড়ি দাঁড়িয়ে যাবে, ক্লাচ টিপলে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যাবে। তো এই গুড হরমোনস গুলো ওই অ্যাড্রিনালিনটাকে নিউট্রালাইজ করার জন্য কাজে দেয়। আচ্ছা, কখন বুঝবো যে এবার আর নিজেদের দ্বারা হবে না, কোনো এক্সপার্টের হেল্প দরকার? যদি অ্যাংজাইটিটা খুব বেশি হয়, অ্যাংজাইটিটা যদি আমাদের নর্মাল ডেইলি লাইফকে হ্যাম্পার করে, তখন ডেফিনেটলি আমাদের এক্সপার্টের কাছে যাওয়া উচিত। সব ধরনের মানুষের মধ্যে হেলথ এনজাইটি কম বেশি দেখা যায়। এই বোধহয় আমার শরীর খারাপ হলো, এই বোধহয় হার্ট ফেল হয়ে যাবে, এই বোধহয় হার্ট অ্যাটাক হবে, যেটা আপনি একটু আগে বলছিলেন। বিশেষ করে আমার মনে হয় কোভিড এর পর থেকে এই ভয়টা মানুষের মধ্যে আরো বেশি জাঁকিয়ে বসেছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই হেলথ অ্যাংজাইটি এগেন ওই একটা নেগেটিভ চিন্তা থেকে আসছে যে আমার একটা কিছু হয়ে যেতে পারে। অলওয়েজ মাথায় রাখতে হবে, নলেজ থেকে ভয় দূর হয়। যদি আমার নলেজে থাকে যে আমার শরীর কেমন, তাহলে আমার এই হেলথ অ্যাংজাইটিটা আনন্যাচারাল, দরকার নেই, আমি এটার থেকে ওভারকাম করতে পারবো। অ্যাংজাইটি কি, একটা চিন্তা, একটা নেগেটিভ চিন্তা যে আমার একটা কিছু হতে পারে। নলেজ যখন থাকবে, যখন আমি জানি আমার হার্ট ওকে, আমার ইসিজি ওকে, আমার ইকোকার্ডিওগ্রাম ওকে, আমার সমস্ত রকমের ব্লাড টেস্ট ওকে, তাহলে আমার হার্ট অ্যাটাক হওয়ার তো চান্স নেই। যে হার্ট অ্যাটাক হয়ে যাবে এই যে ভয়টা পাচ্ছি, এই ভয়টা তো তার মানে অমূলক। এখানে আমাদের বুঝতে হবে যে অ্যাংজাইটি হচ্ছে একটা ফলস অ্যালার্ম। ঠিক যেরকম গাড়িতে আমরা চোরের জন্য অ্যান্টি থেফট অ্যালার্ম লাগাই, যে গাড়িতে কেউ টাচ করলে ওটা বাজতে থাকে, পেঁ ও পেঁ ও পেঁ ও পেঁ। তো কিন্তু মজার জিনিস হচ্ছে, রাত্রিবেলা শুয়ে হয়েছি, হঠাৎ পেঁ ও পেঁ করে বাজছে, আমি তো পুলিশ ডেকে দিলাম, হসপিটালে কল করে দিলাম যে ভাই এসো। আলটিমেটলি দেখা গেল ওটা একটা বেড়াল ছিল, হয়তো পাশ দিয়ে লরি গেছে, তো জিনিসটা হয়তো চুরির নয়, ভাইব্রেশনে তো বাজতে আরম্ভ করেছে। তো ফলে এই যে ফলস অ্যালার্মটা, এইটা হচ্ছে অ্যাংজাইটি। অনেক সময় মানুষের এই অ্যাংজাইটিও থাকে যে জাজড হব না, তো সবার সামনে গিয়ে কথা বলবো, কি করে কথা বলবো যদি আমার লোকে জাজ করে, সেই জায়গায় কি বলবেন? এই জাজমেন্ট ব্যাপারটা না একটা ফিয়ার থেকে আছে, একটা ভয় থেকে আছে যে আমাকে লোকে কেমন ভাবে জাজ করছে। আমরা ভুলে যাই যে আমরা আমাদেরকে কেমন ভাবে জাজ করছি।
তো জাজ করে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে অন্যদের যে জাজমেন্ট, এই জাজমেন্টটাকে তো আমরা কোনোভাবে এফেক্ট করতে পারি না, পারি কি? আমাকে কে কি ভাবছে না ভাবছে এটা তো আমরা এফেক্ট করতে পারি না, কিন্তু আমরা এফেক্ট করতে পারি আমি আমাকে কি ভাবছি, আমাকে কেমন ভাবে আমি নিজেকে দেখছি। তো এটার থেকে বেরানো অনেকগুলো রাস্তা আছে। এক, নাম্বার ওয়ান, যে লোকে কি ভাবছে ভাবাটা ছেড়ে দেওয়া, এবং আমি যেটা বলছি বা বলতে চাইছি সেটা কতটা ইম্পর্টেন্ট সেটার উপর ফোকাস করা। তাহলে কি ব্রেন এট এ টাইম দুটো জিনিস চিন্তা করতে পারে না। আচ্ছা, তো যদি আমি লোক কি ভাবছে চিন্তা করি, তাহলে বেসিক্যালি আমি কি বলবো সেটা চিন্তা করতে পারবো। তো যদি আমি কি বলবো সেটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা সেই সামনের লোকটাকে কতটা হেল্প করবে, বেনিফিট করবে, সেটা যদি আমি ভাবি, তাহলে লোকে কি ভাবছে এটা গায়েব হয়ে যাবে আমার থেকে, অ্যাংজাইটিটা গায়েব হয়ে যাবে। আচ্ছা। তো নিজের সম্বন্ধে ইমপ্রেশন ভালো করা, যে আমি ঠিক আছি, যা আছি ঠিক আছি, বা আমি আরো বেটার করতে পারি, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই জায়গাটাতে নিজেকে অ্যাসুরেন্স করা, নিজেকে আশ্বস্ত করা যে আমি কি এবং আমি কি করতে চাই, বা আমি ভালো আছি, বা আমার শরীর যথেষ্ট স্ট্রং। চিন্তা তো অ্যাংজাইটি মানে চিন্তা, নেগেটিভ চিন্তা, ভয়ের চিন্তা। তো ভয়ের উল্টোটা কি? হ্যাপিনেস। যদি এটাও আমি চিন্তা করি তাহলে কি এটাও তো চিন্তা। ভয়ের চিন্তা করলে ভয় লাগছে, ভালো চিন্তা করলে ভালো হবে। তো যখন আমি ভালো চিন্তা করতে আরম্ভ করবো, পজিটিভটা চিন্তা করতে আরম্ভ করবো, তখন কি হবে? নেগেটিভিটিটা গায়েব। আলো জ্বাললে ঘরের অন্ধকার গায়েব। তো যদি আমি পজিটিভটা চিন্তা করতে আরম্ভ করি তাহলে নেগেটিভিটিটা গায়েব, তাহলে ভয়টা গায়েব। তাহলে আপনি কি বলছেন যে এখানে ল অফ অ্যাট্রাকশনও কোনোভাবে কাজ করে? ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি অন্য কনসেপ্ট, অ্যাংজাইটিটা অন্য কনসেপ্ট। ল অফ অ্যাট্রাকশনটা হচ্ছে গিয়ে যেটা আমরা নিজেদেরকে বিলিভ করি, যেটা আমরা নিজেদেরকে বিশ্বাস করি, সেটা আমরা আমাদের দিকে টেনে আনি, বা যেটা আমরা ভাবি যে হবে, হতে পারে, বা আমি ডিজার্ভ করি, সেটাই কিন্তু আমরা আমাদের দিকে টেনে আনি। তো যেরকম ফর এক্সাম্পল একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, রবার্ট ক্লিক, উনি একজন সাইকোলজিস্ট ছিলেন, 1970s এর কাছে। উনি একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেন। সেখানে দুটো ভাগেতে ক্লায়েন্টস থেকে ভাগ করা হয়, এবং একটা গ্রুপ অফ ক্লায়েন্টকে বলা হয় যে তোমার মুখে দাগ দিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড তুমি গিয়ে ওই গ্রুপের সঙ্গে ইন্টারাক্ট করো ইন্ডিভিজুয়ালি। তো যখন তারা যায়, তারা ফিরে এসে বলে যে তারা তো আমাকে অ্যাকসেপ্ট করছে না, তারা তো আমাকে নেগলেক্ট করছে, আমার সঙ্গে খারাপ বিহেভ করছে, আমাকে জাজ করছে, আমাকে দেখছে, আমাকে ছোট ভাবছে, ওয়ার্থলেস ভাবছে। মজার জিনিসটা হচ্ছে যখন এই গ্রুপ এ কে পাঠানো হয় গ্রুপ বি এর সঙ্গে দেখা করতে, কথা বলতে ইন্ডিভিজুয়ালি বেসিসে, তখন তাদের স্কারটা ময়েশ্চারাইজিং ক্রিম বলে স্কার রিমুভার দিয়ে রিমুভ করে দেওয়া। তো অ্যাকচুয়ালি যখন তারা কথা বলতে গেছে তখন তাদের মুখে কোনো দাগ নেই, কিন্তু তারা ভাবছে যে তাদের মুখে দাগ রয়েছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ওরা সেই বিলিভ নিয়ে যাচ্ছে যে আমাদেরকে ওরা কি ভাববে, কিনা ভাবে জাজ করবে, কতটা খারাপ ভাববে, এবং আমার ভেতরে বিলিভটা যে আমাকে খারাপ ভাববে। তো এই যে আমাকে খারাপ ভাববে, এই বিলিভটা নিয়ে আমি যখন ওর সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন ওরা আমাকে সত্যি সত্যি খারাপ ভাবছে। কারণ কারণ আমাদের কমিউনিকেশনের মধ্যে 20% আমরা ভার্বালি কমিউনিকেট করি, আর 80% আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। আমাদের মুখ, চোখ, ফেশিয়াল এক্সপ্রেশনস, বডি পশ্চার, গলার ভয়েস, এইসব দিয়ে আমরা আমাদের মনের ভাবকে কনভে করে থাকি, যেটা খুব ইজিলি রিডেবল, সবাই করতে পারে। দূর থেকে একটা লোককে দেখে বোঝা যায় যে না, সামথিং ইজ রং, বা কাউকে দেখে দূর থেকে বোঝা যায় না, হি ইজ ভেরি হ্যাপি, ইন আ জোভিয়াস মুড। ঠিক আছে, এইটা আমরা বুঝি করে ওই নন ভার্বাল কমিউনিকেশনটাকে গেট করে 80%। তো যখন আমি আমার ভেতরে ফিলিংসটা যে আমাকে সামনের লোক খারাপ ভাববে নিয়ে এগাচ্ছি, অ্যাপ্রোচ করছি, তখন কি হচ্ছে, সেই সামনের লোকটা আমার এই নন ভার্বাল কমিউনিকেশনটা ধরে নিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট সেই সেম জিনিসটা রিফ্লেক্ট করছে আমার দিকে। এন্ড আই ফিল যারে বাবা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। এর সঙ্গে আরো কয়েকটা প্রসেস থাকে, অনেকগুলো বায়াস থাকে মনের মধ্যে, যে তখন ছোট ছোট জিনিসগুলোকে আমরা ধরতে আরম্ভ করি। ছোট ছোট জিনিস, হয়তো মুখটা ওই দিকে সরালে মনে হলো এই আমাকে ইগনোর করছে, হয়তো হাসলে তখন আমার মনে হলো যে এই বাবা আমাকে নিয়ে কটাক্ষ করছে, আমার জন্যই হাসছে, মনে হয় আমাকে দেখেই মনে হাসছে। স্যার এখানে তো কিছুটা ওই জাজমেন্টাল এনজাইটিও মনে হয় কাজ করছে, এক্স্যাক্টলি, আমি আমাকে কিভাবে জাজ করা, আমাকে কি করে জাজ করছে।
তো এটা আমাকে কি করে জাজ করছে না, আমি আমাকে কি বিলিভ করছি, কি ফিল করছি, হুম। কি বিশ্বাস করছি যে আমি কি ডিজার্ভ করি, সেটা বিশ্বাস করছি। দ্যাট ইজ কামিং ব্যাক টু মি। সো এখান থেকে ল অফ অ্যাট্রাকশন যেটা বলছিলাম, সেটা খুব কমন জিনিস। যে ল অফ অ্যাট্রাকশন বলছে যে হোয়াট এভার ইউ ফিল ইউ অ্যাট্রাক্ট। হুম। If you feel good, you attract good. If you feel bad, you attract bad. পজিটিভ ফিলিংস থাকলে তুমি পজিটিভ ফিলিংস কে অ্যাট্রাক্ট করছো, নেগেটিভ ফিলিংস থাকলে তুমি নেগেটিভ ফিলিংস কে অ্যাট্রাক্ট করছো। হোয়াট এভার ইজ দেয়ার ইনসাইড ইউ উইল অ্যাট্রাক্ট। ওকে। ওই রবার্ট ক্লেকে সে গালে দাগ দেওয়া, সে তো ভেতর বিশ্বাস করছে আমার গালে দাগ আছে, লোকে আমায় কি করে বিলিভ করবে, কি করে নেবে। তাহলে কি আপনি বলছেন যে নিজের সম্বন্ধে যে ধারণা আমরা রাখছি, আমরা দুনিয়া থেকে ঠিক সেই ট্রিটমেন্টটাই পাবো? এক্স্যাক্টলি সো। আচ্ছা। যেমনটা আমি নিজেকে মনে করি ভেতরে ডিপ ডাউন ইনসাইড, ঠিক সেরকমটাই আমি দুনিয়া থেকে পাবো। ইফ আই এম বিলিভিং মাইসেলফ অ্যাজ ডিজার্ভিং, আমি ভালো রেজাল্ট পাবো। আর যদি আমি ভাবি যে না আমি ডিজার্ভ করি না, আমি খারাপ ডিজার্ভ করি, আমার দেখতে খারাপ, আমার শর্ট হাইট, আমার মাথায় চুল নেই, আমার ট্যারা, আমি নাটা, আমি মোটা, আমি কালো, আমি রোগা, দেন দ্য ওয়ার্ল্ড উইল বিহেভ ইন দ্যাট সেম ওয়ে। আর ল অফ অ্যাট্রাকশন দ্বারা আমরা কি কি অ্যাট্রাক্ট করতে পারি লাইফে? কোনো লিমিট আছে না লিমিটলেস? না, ল অফ অ্যাট্রাকশন এখানে অনেকগুলো মিথস রয়েছে, যেটা এখন ইন্টারনেটে দেখা যায় যে দে আর আস্কিং, মানে দে আর গোয়িং লিমিটলেস সবকিছুকে ল অফ অ্যাট্রাকশন দিয়ে। না, এটা সম্ভব হয় না। মানে ফর এক্সাম্পল, আমি যদি মনে করি যে আমি এই ছাদ থেকে ঝাঁপ মারবো আর আমি উড়ে উড়ে চলে যাবো বাড়ি, প্রচুর দিন ধরে ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমি পজিটিভলি থিঙ্ক করলাম, কিন্তু এটা রিয়েলিটি হতে পারে না। তার মানেটা কি? there is some limitations. লিমিটেশনস গুলো কি? that goal has to be realistic, নাম্বার 1, approachable, নাম্বার 2, আমি অ্যাপ্রোচই করতে পারলাম না, আমি উঠতে তো পারি না আকাশ পাখির মতো। তো যেটা ইম্পসিবল সেটাকে যদি আমি আশা করি আমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করি, ইট উইল নট ওয়ার্ক। তো যতই পজিটিভলি চিন্তা করি না কেন, ইট উইল নট ওয়ার্ক। ওয়ার্ক করবে কোনটা? যেটা আমি বিলিভ করি সেটা ওয়ার্ক করবে, সেটাকেও অ্যাপ্রোচেবল হতে হবে এবং রিয়েলিস্টিক হতে হবে। তো রিয়েলিস্টিক পজিটিভ গোল যেটাকে রিচ করা যায়, এমন ধরনের গোলকে ল অফ অ্যাট্রাকশন খুব সুন্দর ডিল করে। শুধু তাই না, লোকজনের বিহেভিয়ার, কমিউনিকেশনস, এই প্রত্যেকটা জায়গাতে ল অফ অ্যাট্রাকশন খুব সুন্দর কাজ করে। আচ্ছা। নিজের ভেতরে বিলিফটা যে আমি কি কি চাই সেটাকে যদি চেঞ্জ করতে পারি, তাহলে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। মানে খানিকটা কনফিডেন্স বুস্টারের মতো কাজ করে। কনফিডেন্স বুস্ট, অনেক সময় অনেক সার্কামস্ট্যান্সেস চেঞ্জ করে দেয়। ল অফ অ্যাট্রাকশন ইজ ভেরি পাওয়ারফুল। আচ্ছা, একটা এক্সাম্পল যদি জানতে পারি। ফর এক্সাম্পল, ল অফ অ্যাট্রাকশন কিরকম হতে পারে, আমি একটা এক্সাম্পল দিই। ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমি নাম দেবো না, তোমাদের কলেজেরই। তো হোয়াট হ্যাপেন্ড, এই আমফান এসেছিল কিছুদিন আগে, সাইক্লোন। আমার বাড়ি 9/2, আমার পাশের বাড়ি 9/3। তো এই 9/2 আর 9/3 দুটো বাড়িতেই দুটো টাওয়ার লাগানো, টেলিফোন টাওয়ার। আমফান যখন হিট করে সেই রাত্রিতে 9/3 এর টাওয়ারটা পুরো ঘুরিয়ে যায়। এন্ড ইটস আ সাইক্লোন, পুরো এরিয়াকে হিট করেছে, কোন একটা পার্টিকুলার বাড়িকে হিট করেনি। ইট ওয়াজ আ সুপার সাইক্লোন। আমাদের টাওয়ারটা ইনট্যাক্ট থাকে। হাউ? বিকজ ওই সেই স্টুডেন্টের কথা বললাম, হি shielded my house and me with positive light of attraction. Okay. So with positive attraction যে সবকিছু ওকে থাকবে, we can actually change the circumstance. So আমার 9/3 এর যে টাওয়ার পুরো ঘুরিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, লোহার I think স্ট্রাকচার। আপনি ছবিও পাঠিয়েছিলেন আমাদের গ্রুপে। Correct. Whereas আমার বাড়ির টাওয়ার as it is standing still. How? Logically কি করে হয়? দুটোই লোহার স্ট্রাকচার। আমফান ইজ এ সুপার সাইক্লোন। পাশাপাশি দুটো বাড়িকে, একটা বাড়িকে হিট করবে, একটা বাড়িকে হিট করবে না, হতে পারে না। পজিটিভ থিংকিং এর মাধ্যমে সার্কামস্ট্যান্সেস চেঞ্জ করা সম্ভব। কারেক্ট। এটা একটা না, এটা অনেকগুলো জায়গায় করা হয়। আমার ম্যাক্সিমাম অফ মাই স্টুডেন্টস আর ক্যাপেবল অফ ডুইং দিস। এই জিনিসটা রিলেশনশিপের ক্ষেত্রে কাজ করে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিতে চাই, যদিও এটা ওই ইন্টারনেটে অ্যাভেলেবেল সমস্ত যারা ল অফ অ্যাট্রাকশন প্রচার করে থাকেন তাদের থেকে এটা ডিফারেন্ট। ল অফ অ্যাট্রাকশন কিন্তু 3টে জায়গায় কাজ করাতে বারণ করি আমরা। আমরা স্পেসিফিক্যালি, বিশেষ করে আমি স্পেসিফিক্যালি 3টে জিনিসকে টাচ করতে বারণ করি ল অফ অ্যাট্রাকশন দিয়ে: জন্ম, মৃত্যু এন্ড বিয়ে।
এই জন্ম মৃত্যু এন্ড বিয়ে ইজ নট কন্ট্রোলড বাই আস। বিয়ে তো আগেকার দিনে বলা হতো, তো এখন তো বিয়ে বলে কোনো সেরকম কিছু নেই, এখন তো অনেক রকম রিলেশনশিপ এসে গেছে। ইট মে বি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইট মে বি লিভ ইন, ইট মে বি ম্যারেজ, হোয়াট এভার। হোয়াট এভার রিলেশনশিপস আর কনসার্ন, রিলেশনশিপস এ আমরা ল অফ অ্যাট্রাকশন ইউজ করতে বারণ করি। ওকে। তো এই নিয়ে ভালোবাসা বা বিবাহিত জীবন এইখানেতে ইউজ করতে বারণ করা থাকে। আচ্ছা, রিলেশনশিপের মধ্যে টক্সিসিটিকে কি আমরা কোনোভাবে একটু ডিপ্লিট করতে পারি বাই ইউজিং ল অফ অ্যাট্রাকশন? ল অফ অ্যাট্রাকশন যে আমি আগেন বললাম যে ল অফ অ্যাট্রাকশনটা রিলেশনশিপেতে ইউজ করা যায় না। গেলে এরম না যে হবে না, হবে, কিন্তু তার যে সার্কামস্ট্যান্স, সি ইটস অ্যান এনার্জি এক্সচেঞ্জ, এটা আমাদের বুঝতে হবে। whenever you are actually আমরা যদি আমাদের টপিক থেকে সরে যাচ্ছি একটু, এটা মন না, এটা অনেকটা ওই হিলিং অ্যান্ড মিস্টিসিজম অ্যান্ড ইউনিভার্স অ্যান্ড এনার্জিস এইসব নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বাট যেহেতু জিজ্ঞেস করলে, লেট মি ক্লারিফাই দিস। ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমরা রিলেশনশিপ সাথে ইউজ করতে পারি না, এটা একটা ক্যাভিয়েট না করা। এর মানে এই নয় যে কাজ করবে না, কাজ করবে, বাট মাথায় রাখতে হবে যখন একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, প্রত্যেকটা চিন্তা আমাদের এক একটা এনার্জি, পজিটিভ বা নেগেটিভ। তো whenever there is an energy transfer, তোমার থেকে নিলে তোমাকে কিছু দিতে হবে। ওকে। সো এই যে দেওয়া আর নেওয়ার জায়গাটা আসছে, যে তুমি একটা রিলেশনশিপেতে ইমপ্রুভ করাতে চাইছো, তুমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করলে, সো ইউ আর টেকিং সামথিং ফ্রম দ্য ইউনিভার্স, না? তো ইউ হ্যাভ টু গিভ ব্যাক। এই গিভ ব্যাকের জায়গাটা কিন্তু ট্রিমেন্ডাস হয়ে যাবে। ওর জন্য আমরা বারবার বারণ করি যে ডোন্ট গো ফর রিলেশনশিপস, ডেথ অ্যান্ড লাইফ, এই তিনটে জায়গাকে ছেড়ে দিয়ে তুমি কাজ করো। এই তুমি যদি কারোর ডেথ বাঁচাও, তোমার ফ্যামিলি কারোর, তোমার ক্লোজ কারোর ডেথ হবে। তুমি যদি কারোর লাইফ ক্রিয়েট করার চেষ্টা করো, তাহলে তুমি জানবে তোমার কারোর না কারোর লাইফেতে এফেক্ট হবে। নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান উইল হিট। রিলেশনশিপস, কোনো অন্য কারোর রিলেশনশিপস বাঁচতে চাইলে নিজেরটা যাবে, নিজেরটা বাঁচাতে চাইলে অন্য কারোরটা যাবে, মানে তোমার ভালোবাসার লোকেদের মধ্যেই যাবে। সো ওর জন্য আমরা বারণ করে দিই যে ডু নট অ্যাপ্লাই ল অফ অ্যাট্রাকশন ইন জন্ম, মৃত্যু অ্যান্ড বিয়ে। আচ্ছা, বলে তিন বিধাতা নিয়ে। একটু ভিন্ন স্বাদের একটা প্রশ্ন করি, মনকে শান্ত করার জন্য মেডিটেশন কিভাবে হেল্প করে? মেডিটেশন ভীষণভাবে হেল্প করে। মেডিটেশন মিনস হোয়াট, এটা আমরা বুঝি। আমরা প্রথম কোয়েশ্চেনটার থেকে আসছি। প্রথম কোয়েশ্চেনটা ছিল অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে আমরা জানলাম নেগেটিভ থট উইথ ফিয়ার। নেগেটিভ থট আসে, সেটা নিয়ে আমরা ওভারথিঙ্ক করি, আমাদের মনে ভয় লাগে। মেডিটেশন মানে হচ্ছে তোমার মন থেকে সমস্ত চিন্তাগুলোকে বাইরে বার করে দেওয়া। তো যখন তুমি সমস্ত চিন্তাগুলোকে বাইরে বার করে দিচ্ছ, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো যখন মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন ওই ভয় তৈরি করার যে ফিয়ার এলিসিটিং যে চিন্তাগুলো, সেগুলো থাকছে না। তো ফলে তুমি মনটা অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, when you are meditating, তোমার ভেতরে অফুরন্ত ওই সেই ভালো হরমোনস গুলো তৈরি হচ্ছে, যেটাকে আমরা শর্ট ফর্মে ডোজ বলে থাকি। ডি ফর ডোপামিন, ও ফর অক্সিটোসিন, এস ফর সেরোটোনিন, ই ফর এন্ডরফিনস, এগুলো রিলিজ হতে থাকে। আচ্ছা, ঠিক আছে? আমাদের যেই মুহূর্তে ভালো হরমোনস রিলিজ হচ্ছে, তোমার ভেতর থেকে সমস্ত টক্সিন ফ্লো আউট হচ্ছে, ওয়াশ হয়ে যাচ্ছে, তুমি ক্লেন্স হয়ে যাচ্ছ। শুধু তাই না, তোমার মন, তোমার শরীর সব ভালো হয়ে যাচ্ছে। তো যখনই 5 মিনিটের জন্য মেডিটেট করলে, ইউ ফিল হাফ অ্যান আওয়ার রেস্ট, একদম যা শান্ত। যদি 15 মিনিটস মেডিটেশন করো, ইউ গেট 3 ঘন্টার ঘুমের ইকুইভ্যালেন্ট রেস্ট। ওকে, তার মানে মেডিটেশন খুব ভালো রকমের একটা হিলিং প্রসেস। ভয়ঙ্কর রকমের, ইট হিলস মাথার চুল থেকে পায়ের মুখ পর্যন্ত। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য একদম ডেফিনেটলি। শুধু সেলফ ইমপ্রুভমেন্ট না, এটা দিয়ে ইফ ইউ আর দ্যাট এক্সপিরিয়েন্সড, ইউ ক্যান কন্ট্রোল সার্কামস্ট্যান্সেস। যেরকম আমি আমার ক্ষেত্রে বললাম, যে উপরে টাওয়ার ভাঙাটা রোধ করে আটকে দিল, মানে যেটা ভাঙা কনফার্ম ছিল সেটা আটকে গেল। তার মানে এটা ভীষণভাবে পাওয়ারফুল। ইয়েস, আগেকার দিনে যোগী সন্ন্যাসীরা ছিলেন না, ওনারা একটা কথা বলে দিতেন, যা ঠিক হয়ে গেলি, সেটা কি মেডিটেশনের থ্রু? ডেফিনেটলি, বিকজ দ্যাট এনার্জি ট্রান্সফারেন্স ইজ देयर। আচ্ছা, তার মানে মেডিটেশন আমাদের দৈনন্দিন জীবনকে যেভাবে সুন্দর করছে, আমাদের আশেপাশে আমাদের ভালোবাসার মানুষজনকেও তাদের লাইফটাকেও বেটার করতে সাহায্য করে। এক্স্যাক্টলি। শুধু তাই না, মেডিটেশনের আরেকটা খুব 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 ইম্পর্টেন্ট রোল রয়েছে। মানে
এই ধরো অ্যাংজাইটি বা হেলথ ফিয়ার, এগুলো আসছে তো ভেতরের মন থেকে। মানুষের তো দুটো মন না, একটা বাইরের মন আর একটা ভেতরের মন। বাইরের মন যেন আমি কথা বলছি তোমার সঙ্গে, ভেতরের মনটা হচ্ছে যে আমি যে জায়গাটা জানি না নিজের সম্বন্ধে, সেই অজানা জায়গা। 90% অফ দ্য মন হচ্ছে সেই ভেতরের মন। ওই বাদ বাকি যে 10% যতটুকুনি আমাকে জানি, আমি আমাকে যা জানি ছোটবেলা থেকে বড় বয়স অব্দি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমার ওয়ার্ক, সমস্ত যা কিছু আছে সবই 10%। এই যে 90% মন থেকে যে প্রবলেমস গুলো ক্রিয়েট হয়, ভয়, দুঃখ, কষ্ট, মানুষের যে ব্যাড বিহেভিয়ার্স, এইগুলো থাকে এই সব 90% অজানা মন। মদ খাই, কেন খাও? ভালো লাগে। কেন ভালো লাগে? জানি না তো, ভালো লাগে, ভেতর থেকে আসছে। মদে কত ক্ষতি হচ্ছে জানো? হ্যাঁ জানি। টাকা পয়সা প্রচুর বেরিয়ে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ জানি। তাহলে খাও কেন? এমনি খাই, ভালো লাগে। তো এই যে আননোন একটা জায়গা থেকে যে আসে, এই আননোন জায়গাটা হচ্ছে ভেতরের মন। এই ভেতরের মন আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করে। প্রত্যেকটা বিহেভিয়ার ইজ কন্ট্রোলড বাই আমার ভেতরের মন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, ঠিক আছে, বা হঠাৎ হঠাৎ কোন একটা ফ্ল্যাশব্যাক আসা, পেছনের দিকে ঘটে যাওয়া, ভয়ঙ্কর কোনো ট্রমা, টাপ 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 করে আসা, অন্ধকারে যেতে ভয় লাগা, ঠিক আছে, বা হয়তো অজানা লোকেদের সঙ্গে কথা বলতে ভয় লাগা, বাসে ট্রামে ট্রাভেল করতে ভয় লাগা, ভিড় দেখলে ভয়, মার্কেটে দেখলে ভয়। এই যে এই জিনিসগুলো আসে ভেতরের মন থেকে। এগুলো সব ওই ভেতরে অজানা জায়গায় গচ্ছিত চিন্তা ভাবনা। ওসিডি, ঠিক আছে, যে বারবার বারবার হাত ধুচ্ছে, সে হাতের মধ্যে কি না জার্মস আছে, তাই আমি হাত ধুচ্ছি। এবার হাত ধুতে ধুতে হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, ঘা হয়ে গেছে, হাজা হয়ে গেছে, বলে হবে কি আমি হাত ধুচ্ছি হাতটাকে পরিষ্কার করার জন্য। সো এই যে একটা রিপিটেটিভ কাজ করে যাচ্ছি, নিজেকে আটকাতে পারছি না। কেন পারছি না? বিকজ ভেতরের মন আমাদের মতন বাইরের মনের মতন এডুকেটেড নয়। ওটা না 3 বছরের বাচ্চা, তার কাছে না ভাষা খুব লিমিটেড, তার কাছে জাস্ট 5খানা ভাষা আছে। সে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, মালায়ালাম কিচ্ছু বোঝে না, চাইনিজ, কোরিয়ান কিচ্ছু বোঝে না। তার নিজস্ব ওই 5টুকুনি ভাষা, ওই 5টা ভাষাই বোঝে, যেটাকে আমরা বলি 5। এই 5কে অ্যাপ্লাই করা হয় থ্রু মেডিটেশন, মানে ভেতরের মনকে বোঝানো এবং ঠিক রাস্তায় আনা যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেডিটেশন। সো মেডিটেশনটা দিয়ে আমাদের এই যে প্রবলেমস গুলো আছে, এই প্রবলেমস গুলোকে আমরা সলভ করতে পারি, রেকটিফাই করতে পারি, নিজেদেরকে বেটার করতে পারি। যেটা আমরা পারি না, পারতে পারি। যেটা আমরা ছাড়তে পারছি না, ছাড়তে পারি। যেটা ভুলতে পারছি না, ভুলতে পারি। আমাদের নিজেদের লাইফকে আরো বেটার দিকে নিয়ে যেতে পারি, স্কিলস শিখতে পারি। I can do anything and everything with that inner mind. আচ্ছা, আপনি একটা কথা বললেন রাগ নিয়ন্ত্রণ। রাগ নিয়ন্ত্রণ, হ্যাঁ, যদি আপনি আমাদের দর্শকদের ছোট কোনো একটা টেকনিক বলে দেন ইনস্ট্যান্ট রাগ নিয়ন্ত্রণ করার। আচ্ছা, ইনস্ট্যান্ট রাগ নিয়ন্ত্রণ করার এর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংটা না স্বর্গ ঘটে কাটালি করার মতো। তো ইনস্ট্যান্ট টেক আ পজ আমরা বলি উইথ আ ডিপ ব্রিথ। মানে ফর এক্সাম্পল, কথা বলতে বলতে হঠাৎ করে মাথাটা গরম হচ্ছে, ভয়ঙ্কর গরম হচ্ছে, সামনের লোকটা হয়তো পুরো ভুলভাল বলছে বা ডিমিনিং কথা বলছে। টেক আ ব্রেক, টেক আ পজ and take a deep breath and then come back. একটা ডিপ ব্রিদিং এতেই আপনাকে শান্ত করবে। এর পেছনে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা করাটা খুব দরকারি। বাট ডিপ ব্রিদিং এতে আপনাকে সঙ্গে সঙ্গে দ্যাট মোমেন্টের জন্য শান্ত করবে। ডু নট গিভ দ্য রিয়াকশন। রাগ হচ্ছে অ্যাবাউট রিয়াকশন। তুমি আমার এটা বললে, আমি এটা বললাম, তুমি ওটা বললে, আমি এটা করলাম, ইউ ডিজার্ভ ইট। এই যে রিয়াকশন টাইমটা, এটাকে স্লো ডাউন করা, জাস্ট বাইরের মনটাকে বুঝতে দেওয়া, টাইম দেওয়া। আমরা যখন রেগে যাই তখন আমরা বুদ্ধি ইউজ করি না, ব্রেন ইউজ করি না, তখন আমরা আমাদের স্পাইনটাকে ইউজ করি, রিফ্লেক্সিভ হয়ে যাই, টাটা 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 টাটা। এই যে রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করছি না আমরা কি বলছি কি করছি, কাণ্ড জ্ঞানহীন হয়ে যাই। কারণ আমাদের অ্যাকশনস গুলো স্পাইন দিয়ে রিফ্লেক্সের মাধ্যমে আসে, ঠিক আছে। তো ব্রেনটা আমাদের খাটে না। কিন্তু যখন আমরা ডিপ ব্রিথিং নিচ্ছি তখন কন্ট্রোল স্পাইন থেকে ব্রেনেতে যায় এবং সেই ডোজ হরমোনস গুলোর জন্য আমরা অনেকখানি কাম ডাউন হই।
কুল ডাউন হয়। এই কুল ডাউন হওয়ার জন্য তখন আমাদের ব্রেন কাজ করার জন্য আমি ওই একটাই প্রবলেমকে 5খানা রেসপন্স দিতে পারি ভেবে। সো ইজিয়েস্ট ওয়ে টু কন্ট্রোল রাগ, জাস্ট মানে ওই বলে না লেম্যান্স টিপ, টেক আ ব্রেক, টেক আ পজ, টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড দেন কাম ব্যাক। আচ্ছা স্যার, এই যে অতিরিক্ত রাগ, অনেক সময় আমরা দেখি যে রাগের চোটে মানুষের জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, তো দেওয়ালে পাঞ্চ করছে, এইগুলোর কারণ কি এবং প্রতিকার কি? আচ্ছা, এই অতিরিক্ত রাগ বলতে গিয়ে আমি একটা জিনিস বলবো, কিছুদিন আগে আমরা রিসার্চে পড়ছিলাম যে ফ্রন্টাল পার্ট অফ দ্য ব্রেন যদি কখনো ড্যামেজ থাকে, মাথায় লেগেছে, মাথা ফেটে গেছে, ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, সেইখানেতে কিন্তু একটা যে ইনহিবিশন সেন্টার থাকে আমাদের মাথায় কোনো কিছুকে আটকানোর, যে আমি রেগে যাচ্ছি, আমার রাগটাকে কন্ট্রোল করার যে জায়গাটা ইনহিবিটরি সেন্টার, ওটাতে ড্যামেজ হলে পরে সে তখন রাগ কন্ট্রোল করতে পারে না। ইন দ্যাট কেস ওষুধ দিতে হবে। আচ্ছা, সেটা নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এরা ডিল করবে। বাট নর্মাল কেসেসে দেখা গেছে যে অতিরিক্ত রাগ, রাগ কিন্তু অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেশন, জাস্ট আমাদের একটা এক্সপ্রেশন। মানে যেরকম আমি নাচি ঠিক সেরকম নাচার মতো, আমি তুলিও বাজাতে পারি, আমি তালিও বাজাতে পারি, আমি হি হি করতে পারি, আমি দেই দেই করে নাচতে পারি। আমি কিভাবে নাচবো এটা ডিপেন্ড করছে আমার মুড কিরকম বা আমি কি করতে চাইছি তার উপর। ঠিক তাই রাগটাও তাই, অনেক সময় পয়েন্ট প্রুভ করার জন্য মানুষ রাগে, ঠিক আছে। অনেক সময় হয় কি এই রাগের যে বহিঃপ্রকাশ, ইটস অ্যান এক্সপ্রেশন, এটা একটা বাজে ধরনের এক্সপ্রেশন, মানে ফল্টি ওয়ে অফ এক্সপ্রেসিং সেলফ। এই ফল্টি ওয়ে অফ এক্সপ্রেসিং সেলফ এটা কিন্তু শেখে, এটা কিন্তু সেই দেখা গেল যে ছোটবেলায় বাবা মা তাদের রাগ, বাবা কিরকম ভাবে রাগ করতেন, মা কিরকম ভাবে রাগ করতেন, তার টিচাররা কিরকম ভাবে রাগ করতেন, রাগের চোটে তারা কি কি করতেন, ভাঙচুর, এই ওই, মারধর, গালাগালি, সেই জিনিসগুলোকে ইনভাইট করতে 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 বড় হওয়া, এবং ভাবে যদি আমি ওরকম ভাবে না লাগি তাহলে আমি রাগলামই না, তাহলে আমার রাগটা ওই রকম লেভেলে হতে হবে, তবে গিয়ে আমার কথা সবাই শুনবে। তো এটা একটা ম্যানিপুলেটিং টেকনিক হিসেবে লোকে ইউজ করে, যে আমি যদি রেগে যাই এটা একটা ডিফেন্স। মানে আপনি যে পয়েন্ট প্রুভিং এর কথাটা বললেন, অনেক সময় মানুষের মধ্যে আমি দেখেছি যে রেগে গিয়ে আমি খুব পাওয়ারফুল এটা দেখালাম, এক্স্যাক্টলি, যাতে পরে কিনা আমাকে কেউ আমার ফল্ট নিয়ে কোয়েশ্চেন না করে। আমি বেঁচে গেলাম, এটা একটা ডিফেন্স মেকানিজম, ঠিক আছে। আমাকে হয়তো তুমি বললে যারা অফিসে তারা দেরি করে এসছো, আরে অফিসে দেরি করে এসছো, রাস্তাঘাটে ব্যাপার জায়গা, ঠিক আছে ঠিক আছে বাবা, শান্ত হয়ে বস, এই শান্ত হয়ে বস, আই মিন, ঠিক আছে, এটা আমার ডিফেন্স, ঠিক আছে। বাড়িতে তাই, সব জায়গায় তাই। এবং দেখা যাচ্ছে যে আমার কথা শোনাতে গেলে আমি চাচাবাচি করলে কথা শুনছি কেন, আমি ছোটবেলা দেখে এসেছি। এইটা তো অ্যাকচুয়ালি সমস্ত দিক দিয়ে ভালো না, কারণ এটা তো আলটিমেটলি রাগের থেকে কি হবে, ব্লাড প্রেশার হাই হবে, ব্লাড প্রেশার হাই হলে স্ট্রোক হবে, স্ট্রোক হলে মারা যাবে, বা কোনো একটা দিক বেকার হয়ে যাবে, বিছানায় পড়ে নিজের কাছের মানুষদেরও তো অনেক নিজের কাছের মানুষদেরকে নষ্ট করবে, রিলেশনশিপ খারাপ হয়ে যাবে, তার লাইফ একদম হেল হয়ে যাবে। সো দিস ইজ আ ফল্টি ওয়ে অফ এক্সপ্রেশন। তো এটা রেগে যাওয়ার তো অনেক পজিটিভ ভাবেও রাখা যেতে পারে। রাগ আমরা কেন করি, আমরা আমাদের মতন করে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করি যাতে সামনের লোকটা বোঝে, তাই না। এবার যদি আমি রাগারাগি করি তো অবভিয়াসলি সামনের লোকটা ডিফেন্সিভ হয়ে যায়, আর একবার ডিফেন্সিভ হয়ে গেলে তখন সে আর তার নিজের দোষ মানতে যায় না, তো রেগে লাভটা কি হচ্ছে, আলটিমেটলি নিজেরই ক্ষতি। তো এইখান থেকে এটা একটা তো অভ্যাস, এটা তো একটা শেখা, এটা তো একটা অভ্যাস, এটাকে চেঞ্জ করতে হবে। এই যে বললাম ভেতরের মনেতে রাখা রয়েছে একটা রাগের ছবি, প্রত্যেকটা আমাদের ব্রেন না প্রত্যেকটা জিনিসকে ছবি হিসেবে কল্পনা করে, প্রত্যেকটা জিনিসের ছবি আছে, মা ছবি আছে, বাবা ছবি আছে, ঠিক আছে, বোট ছবি আছে, চিকেন ছবি আছে, ঠিক আছে, পনির ছবি আছে, কোল্ড ড্রিঙ্কস ছবি আছে, চকলেট ছবি আছে, সেরকম রাগেরও ছবি আছে। ওই ছবিটা যদি চেঞ্জ করে দেওয়া যায় ভেতরের মনেতে বাই মেডিটেশন, তাহলে প্রবলেম সলভ। আমি রাগলাম কিন্তু আমার বহিঃপ্রকাশ হলো না, আমি পজিটিভলি রাগলাম, সেটা সম্ভব থ্রু মেডিটেশন। তার জন্য এক্সপার্টের হেল্প দরকার। এক্স্যাক্টলি, তার জন্য এক্সপার্টের হেল্প দরকার। আচ্ছা, তো যে কোনো ইমোশনাল আউটবার্স্ট, সেটা হতে পারে, অনেক মানুষ থাকেন কথায় কথায় কাঁদে, যে কোনো কথাতেই তার হয়তো চোখে জল চলে আসে, এটাও কি কোনোভাবে চাইল্ডহুডের সাথে জড়িত? এটা ভ্যারাইটি অফ রিজনস হতে পারে, ঠিক আছে।
কান্নাটার প্রবলেম নয়, প্রবলেমটা অন্য জায়গায়। যারা খুব বেশি সেন্সিটিভ হয়, ইমোশনাল হয়, তারা কেঁদে ফেলে, ঠিক আছে, দ্যাট ইজ নট আ প্রবলেম এট অল। এটা হতেই পারে। একটা ইয়াং 20 বছরের ছেলে AK-47 হাতে বর্ডারে দাঁড়িয়ে আছে, শত্রু আসছে, বুলেট আসছে, কাঁদতে কাঁদতে সে গুলি চালাচ্ছে, কাজটা করে যাচ্ছে, কাঁদছে, ভয় পাচ্ছে, কিন্তু কাজটা করে যাচ্ছে। কান্নাটা ইজ নট আ প্রবলেম। প্রবলেম হচ্ছে যখন কান্নাটাকে বাজেভাবে ইউজ করা হয়, যেটাকে আমরা বলি ভিকটিম কার্ড প্লে করা, ঠিক আছে, যে কান্নাটাকে ইউজ করা হয় বারবার ফর গেনিং সিম্প্যাথি, তখন জিনিসটা প্রবলেম হয়, তখন জিনিসটা প্যাথোলজিক্যাল হয়। মানে সেটা তখন ওই রাগের মতোই একই রকম এক্সপ্রেশন এবং ডিফেন্সিভ ওয়েতে বা আমার নিজের কিছু গেইনের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো এগুলো সবই কি চাইল্ডহুডের সাথে কানেক্টেড কোনো হ্যাঁ, মোটামুটি মোর অর লেস চাইল্ডহুডের সঙ্গে কানেক্টেড। দেখেছি হয়তো ছোটবেলায় বাবা মা কাঁদলে পরে প্রেফারেন্স দেয়, দূরে আছে, যতক্ষণ না কাঁদছে ততক্ষণ কোনো হুঁশ নেই, এই কাঁদদানা গুলো ছুটে এলো, তো আস্তে আস্তে শিখে গেছে আচ্ছা আমার কথা শোনাতে গেলে কাঁদতে হবে, আমাকে দেখাতে হবে যে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি খুব সাফার করছি, আমার জন্য এ দায়ী। এবং এটা ভিকটিম কার্ড আমরা বলি ভিকটিম ট্রায়াঙ্গেল, যে একটা পারপেট্রেটর থাকে, যে এর জন্য আমার দুঃখ, এর জন্য আমার সমস্ত প্রবলেম, একটা থাকে সেভিয়ার, এই আমাকে বাঁচাচ্ছে এর থেকে, আর এখানে আমি আমার নিজের জীবনের রেসপন্সিবিলিটি নিতে চাই না, আমি খালি কাঁদতে চাই, আমি খালি আমার দুঃখ কষ্টটাকে বোঝাতে চাই, আমি চাই কেউ এসে আমায় বাঁচাক। এটা হচ্ছে একটা ভিকটিম কার্ড বলি আমরা, এটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, পারপেট্রেটর, সেভিয়ার, এখানে আমি আমার জীবনে কোনো রেসপন্সিবিলিটি নেবো না, নিজেকে ভালো করার জন্য, নিজের সিচুয়েশনটাকে কম বেটার করার জন্য আমি কোনো কিছু নেবো না, আমি চেষ্টা করবো সেভিয়ার আমায় বাঁচাবো, আমি হাতে হাত ধরে বসে থাকবো, কাঁদবো আর ভাববো সেভিয়ার বাঁচাবো। সেভিয়ার ভগবান হতে পারে, টিচার হতে পারে, বাবা মা হতে পারে, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, বাট দেয়ার হ্যাজ টু বি আ সেভিয়ার, যে আমাকে এই প্রবলেম থেকে বাঁচাবে। এটাকে বলি ভিকটিম মাইন্ডসেট। এই ভিকটিম মাইন্ডসেটের ক্ষেত্রে আমরা দেখি কান্নাটাকে খুব বেশি করে ইউজ করা। ওকে, তো আমাদের আমরা যে অ্যাডাল্ট মানুষদের যে আমাদের কথা বলার ধরন বা আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন কিছুটা কি চাইল্ডহুড থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে, বা চাইল্ডহুড ট্রমা এখানে কিভাবে মানে মানুষের লাইফটাকে ইম্প্যাক্ট? বেসিক্যালি আমি এটাকে একটু ঘুরিয়ে ভাবে বলি, মানুষ যখন জন্মায় 0 থেকে 7 বছর, এটা হচ্ছে না একদম ওই আমরা যদি কম্পিউটার ড্রাইভ বলে নিজেদের ব্রেনটাকে কম্পেয়ার করি, ফাঁকা থাকে, ঠিক আছে, একদম আনফরম্যাটেড থাকে, তো এইখানে খালি ডাউনলোড হতে থাকে জিনিসপত্র, ভালো বাজে কিছু বোঝা যায়, আচ্ছা, ভালো ডাউনলোড হয়, বাজেও ডাউনলোড হয়। এই টাইমটা হচ্ছে খুব ভালনারেবল টাইম, ব্রেনেতে খালি হার্ড ডিস্কটা ভর্তি হচ্ছে। 7 থেকে 14 বছর বয়সেতে এখানে তো আমরা যা যা ভর্তি করেছি সেগুলো ঠিক না ভুল সেটাকে অ্যাপ্লাই করতে আরম্ভ করি। অ্যাপ্লাই, যেটা শিখেছি সেটাকে অ্যাপ্লাই করলাম, কাজ দিল, ওকে, কাজ দিল না, রিজেক্ট। 14 বছর পর থেকে কি হয়, এটা একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় এবং এটা সামনের দিকে বিহেভিয়ারটাকে মেনটেন করতে হয়, মানুষ শিখতে থাকে। তো প্রবলেমটা কোথায় হয়, যখন চাইল্ডহুডেতে ওই 0 থেকে 7 বছর বয়সের মধ্যে দেখা গেল যে বাবা মা প্যারেন্ট, তাদের মধ্যে প্রবলেম, তাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, বাচ্চার সামনে মারামারি, ইমোশনালি আনঅ্যাভেলেবিলিটি, বাচ্চাটা হয়তো ইমোশনালি চায়, দেখা হচ্ছে না, তো এই ধরনের ক্ষেত্রে বা হয়তো প্রচুর এক্সপেকটেশন বাচ্চাটার থেকে, কিন্তু ইমোশনাল সাপোর্টের জায়গাটাতে নেই, জিরো, যা চাইছে দেখে নিয়ে দিচ্ছে, কিন্তু ইমোশনাল জিনিসটাতে জিরো হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রেতে না মানুষের অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার তৈরি হয়। তো অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার দু রকমের হয়, একটা অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার আর একটা হয় অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারেতে তাদের ভ্যালিডেশনটা খুব বেশি লাগে, যে আমাকে বেশি বেশি করে বোঝাও যে তুমি আমায় ভালোবাসো, হাত ধরে বসো, পাশে বসো, এই হ্যানা ত্যানা আগুন বাগুন, তো অনেক কিছু থাকে, ঠিক আছে, যে তারা সবসময় ভ্যালিডেশন চায়, তারা সবসময় ভ্যালিডেশন খুঁজতে থাকে, যে আমাকে তুমি যে ভালোবাসো তার কি গ্যারান্টি, হ্যাঁ, সারাদিনে তো তুমি আমাকে একটাও ফোন করো না, আগে কি আমায় ভালোবাসো নাকি অন্য কারোর সঙ্গে ডেট করছো, তুমি করছো না তো কারোর সঙ্গে, আমাকে ছেড়ে যাচ্ছ না তো, এই জিনিসগুলো প্রচন্ড আসে, পজিটিভনেস আসে, ঠিক আছে, সন্দেহ আসে, ঠিক আছে, এবং এরা যত তাড়াতাড়ি ভালোবাসায় পড়ে তত তাড়াতাড়ি ভালোবাসা থেকে বেরিয়ে যায়, আচ্ছা, একটা পর একটা আসে থাকে, প্রত্যেকটাতেই একই জিনিস হয়,
ঠিক আছে, এদের ভ্যালিডেশনটা প্রচন্ড রকমের দরকার, বিকজ ছোটবেলায় ভ্যালিডেশন পাইনি, ওকে। সেই ভ্যালিডেশনটা খুঁজছে, হুম। সেই ভালোবাসাটা খুঁজছে যেটা তার বাবা বা তার মায়ের কাছে তার ইচ্ছে ছিল, হুম। পাইনি। উল্টোটা হয় অ্যাভয়েডেড অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, পাইনি, দরকার নেই, ওকে। ঠিক আছে, তো অ্যাভয়েডেন্ট হয়ে গেল, সে দরকার নেই আমার ভালোবাসা, এত কাছাকাছি এসো না, এতবার ফোন করার দরকার নেই, আমাকে বলো না আমি কোথায় আছি, জানতে চেও না আমি কি করছি, গিভ মি স্পেস, হুম। গিভ মি ফ্রিডম, ঠিক আছে, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, ওইখানেই থাকো, ব্যাস, ওই ওই ঠিক আছে। So, এটা হচ্ছে অ্যাভয়েডেন্ট, মানে এই অ্যাটাচ হতে গিয়ে অ্যাভয়েড করছে, আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটাচ, কেন, বিকজ আই এম ভালনারেবল, আমি অলরেডি আহত, আমি আমার চারিদিকে একটা দেওয়াল তৈরি করে রেখেছি, আমি আর চাই না আহত, তো তোমাকে ওই দেওয়ালে বাইরে গিয়ে কথা বলবে, হ্যালো। তার মানে চাইল্ডহুড ট্রমাটা বিশেষভাবে মানে মানুষের জীবনকে প্রচন্ড রকমের ইম্প্যাক্ট করে। ভীষণভাবে ইম্প্যাক্ট করে, অনেক সময় দেখা যাচ্ছে দুটোই আছে। এটা কি খানিকটা নার্সিসিজমের সঙ্গে যুক্ত? এটা নার্সিসিজমের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না হলেও এটা একটা অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার ইটসেলফ। নার্সিসিজমটা একটা উদ্ভট জিনিস, হুম। নার্সিসিজম আর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার প্রথম কথা দুটো জিনিস আলাদা। আচ্ছা, দুটো সম্বন্ধে একটু হ্যাঁ, নার্সিসিজম না অ্যাকচুয়ালি কোনো ট্রেটস কে বোঝায় না, ক্যারেক্টারিস্টিক্স কে বোঝায় না, কয়েকটা বিশেষ ক্যারেক্টারিস্টিক থাকলে আমরা সেই লোকটাকে বা সেই মহিলাকে আমরা নার্সিসিস্টিক বলে থাকি, কিন্তু তার মানে এই নয় যে তার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। আচ্ছা। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার মানে তার নিজের কষ্ট হচ্ছে, তার রিলেশনশিপের প্রবলেম হচ্ছে, তার জীবন চালাতে অসুবিধা হচ্ছে, তাই সে একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছে এবং ডায়াগনোজ হচ্ছে বাই ক্রাইটেরিয়াস যে হ্যাঁ ঠিক আছে তোমার এই ডিসঅর্ডারটা আছে। প্রবলেম হয় কি, নার্সিসিজম না সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর মতো, মানে আমি স্মোক করছি আমার কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার হচ্ছে, আমি স্মোক করে ধোঁয়াটা মুখে রাখছি, এটা আমার কোনো প্রবলেম নেই, আই এম ওকে, আমি কিন্তু অ্যাকচুয়ালি অসুস্থ, বাট আই ফিল দ্যাট আই এম ওকে, তুমি থাকতে পারছো না তোমার, আই ডোন্ট কেয়ার। সো এই যে জিনিসটা এটা আনডায়াগনোজ থাকে, তো দেখা গেছে মাত্র 2% নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে ডায়াগনোজড হয়, তার মানে এই নয় যে নার্সিসিজম বাদ বাকিদের নেই, তার নার্সিসিজম ট্রেটস এর মধ্যে থাকে, মানে এরা বললো যে চুরি তো সবাই করে, ঠিক আছে, যে পড়ায় ধরা সে হয় চোর, যে ধরা পড়ছে সে হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বাদ বাকি সব নার্সিসিস্ট। তো বোঝার কি উপায়, যে বোঝার দেখো খুব এটা তো কমপ্লিকেটেড জিনিস, অনেকগুলো ট্রেটস দিয়ে বুঝতে হয়, ঠিক আছে, আমি কয়েকটা কমন ট্রেটস এর কথা বলবো, ঠিক আছে, যেটা দিয়ে অ্যাটলিস্ট এইটা বোঝা যায় যে দ্য রিলেশনশিপ ইজ টক্সিক, ঠিক আছে। নার্সিসিস্ট প্রথম কথা এদের না একটা প্রচন্ড প্রচন্ড অ্যাডমিরেশন দরকার, প্রত্যেকটা ব্যাপারে তাদের স্পেশাল ট্রিটমেন্ট করা, এন্টাইটেলমেন্ট, যে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, তারা স্পেশাল, ঠিক আছে, তাদের ভিতরে একটা ইয়ে বলে গ্র্যান্ডিওসিটি থাকে, গ্র্যান্ডিওসিটি মানে যে আমি নিজেকে একটা স্পেশাল কিছু মনে করি, আই এম ভেরি গুড, গুড দেন এভরিবডি এলস, ঠিক আছে, সো আমি এন্টাইটেলড, যে আমাকে যে আমার লোক রয়েছে সে আমাকে স্পেশাল ট্রিট করবে, যে আই এম সামথিং লাইক আই এম কিং, আই এম কিং, তো আমাকে ওরকম ট্রিট করা হবে, এটা একটা ভুল ধারণা যে আমি বিশাল একটা কিছু, ঠিক আছে, এই বিশাল একটা কিছু গ্র্যান্ডিওস, এন্টাইটেলমেন্ট মানে আমাকে স্পেশাল ট্রিট করো, না বলে যাবে না, তুমি তো আমাকে ওইখানে বললে না, আর তুমি আমাকে এখানে ইন্ট্রোডিউস করলে না, আর তুমি তো আমাকে হাত ধরে চললে না বা আমার পাশে থাকলে না, কি ব্যাপারটা হলো, এই যে এন্টাইটেলমেন্ট, আই এম এন্টাইটেলড, ঠিক আছে, এন্টাইটেলমেন্ট একটা ক্যারেক্টারিস্টিক, গ্র্যান্ডিওসিটি একটা ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয়টা হচ্ছে এমপ্যাথি, এমপ্যাথি থাকে না, এমপ্যাথি মানে অন্যকে বোঝার ক্ষমতা, অন্যর দুঃখ, অন্যর কষ্ট, অন্যর প্রবলেম বোঝার ক্ষমতা, এটা ওদের থাকে না, দে ল্যাক দ্যাট, এটা একটা বিশাল বড় সাইড। কারোর যদি এমপ্যাথি না থাকে তাহলে সেই সামনের লোকটাকে বুঝবেই না, যে সামনের লোকটা দুঃখ কষ্ট ভালো লাগা ভালো না লাগা নাই বোঝে, তাহলে সেটা রিলেশনশিপ কি হবে, খোকলা রিলেশনশিপ, মানে ইটস লাইক তুমি আয়নায় দেখছো ওইদিকে কেউ নেই,
এরকম ধরনের রিলেশনশিপ। তুমি আয়নায় দেখছো কিন্তু রিফ্লেকশনে ওইদিকে কেউ নেই, দের ইজ নোবডি। সো এমপ্যাথি নেই, জিরো এমপ্যাথি। ঠিক আছে, তো আমরা তিনটে পয়েন্ট জানলাম, কি কি? গ্র্যান্ডিওস, এন্টাইটেলমেন্ট, জিরো এমপ্যাথি। ঠিক আছে, জিরো ডিপেন্ডেন্স, কোনো ডিপেন্ডেন্সও নেই। সরি খুব রেয়ার, খুব রেয়ারলি তারা কোনো কিছু নিয়ে রিপেন্ট করে সরি বলে। যদি বলো যে তো সরি, ডাজ নট মিন সরি। মিন সরি মিনস হোয়াট? আমি একটা ভুল করলাম, আমি আর এই ভুলটা জন্মে করবো না, এটা হচ্ছে আই মিন ইট। কিন্তু আমি একটা ভুল করলাম, আমি সরি বললাম, পরের মুহূর্তে ওই ভুলটা আবার করলাম এবং আনন্দ নিলাম। এটা কিনা বলো? এটা হচ্ছে যে ওই ট্রেটের মধ্যে জিরো ডিপেন্ডেন্স, কোনো ডিপেন্ডেন্স নেই, আমার কোনো কিছু ডিপেন্ডেন্স নেই, যা করেছি তোমার জন্য হয়েছে। নেক্সট হচ্ছে ব্লেম, প্রচুর ব্লেম থাকবে। ব্লেম 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 ব্লেম, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য ওটা হয়েছে, তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জন্য আমার ওটা নষ্ট হয়েছে, তোমার জন্যই যেটা হলো। সো এভরিথিং ইজ ব্লেম গেম। ফলে একটা রিলেশনশিপে যখন থাকছে কেউ নার্সিসিস্টিক রিলেশনশিপে, তখন সে না নিজেকে নট ওয়ার্থ ইট মনে করে। এটা হচ্ছে সিম্পটম। ঠিক আছে, মানে সেটা যে নার্সিসিস্ট সে না তার সঙ্গে যে রয়েছে যে রয়েছে ভিকটিম। নার্সিসিস্ট মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকের মতো, আমি স্মোক করছি, তোমার প্রবলেম হচ্ছে, তোমার আমার কোনো প্রবলেম হচ্ছে না। এটা হচ্ছে নার্সিসিস্ট, দে আর নর্মাল। প্রবলেম হয় তার সঙ্গে যে থাকে, তা সে হচ্ছে ভিকটিম। ভিকটিমের কাছে মনে হচ্ছে যে আই ডু নট, আমি আমি ওয়ার্থ ইট নই, হ্যাঁ, আই এম নট গুড ফর ইট, আই এম নট গুড এনাফ, যে আমি ওকে হ্যাপি রাখতে পারছি না। হয়তো আমারই কোনো ভুল, হয়তো আমি হয়তো ওর সঙ্গে এরকম ভাবে বিহেভ করেছি, হয়তো আমি খারাপ বিহেভ করেছি। ঠিক আছে, সো এই এই জিনিসটা থাকে প্রচন্ড রকম ভাবে নার্সিসিজমের মধ্যে বা টক্সিক রিলেশনশিপের মধ্যে। আমি এটাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো না, কারণ ওটা কিন্তু বাই এক্সামিনেশন অনেকগুলো ট্রেটস নিয়ে আলোচনা করে, আমি জাস্ট কমন কয়েকটা রেড ফ্ল্যাগস দিচ্ছি। সো আরেকটা ক্রাইটেরিয়া, আরেকটা ক্যারেক্টারিস্টিক ট্রেট হচ্ছে গিয়ে মুড লেবিলিটি। মানে প্রচন্ড এই ভালো মুডে আছি, হঠাৎ করে ভয়ঙ্কর রেগে গেলাম, কেন রাখলাম, কিসের জন্য রাখলাম কেউ জানে না। বা অযৌক্তিক রাগ, অযৌক্তিক রাগ হতে পারে বা যৌক্তিক রাগ হতে পারে, বাট এই লেবিলিটি মানে ফাট করে চেঞ্জ হচ্ছে, কখন ভালো আছি কখন খারাপ আছি, এটা বুঝতে গিয়ে সামনের লোকটা ততস্থ, মানে প্রচন্ড মুড সুইং। হ্যাঁ, এটাকে না বলা হয় ওয়াকিং অন দ্য এগশেলস। মানে যে একটা নার্সিসিস্টিক পার্সনের কাউন্টার পার্ট, তার যেন মনে হয় সবসময় ওই ডিমের খোলার উপরে পা রেখে হাঁটাচ্ছে, কখন ভাঙলে তারই অর্থ নেই, ভেঙে গেলেই তাণ্ডব। ঠিক আছে, দ্বিতীয় হয় রিলেশনশিপ, সুপারফিশিয়াল, ভীষণ সুপারফিশিয়াল রিলেশনশিপস থাকে না, এদের রিলেশনশিপস গুলো কিন্তু খুব গভীর হয় না। ঠিক আছে, মানে এর মানেটা কি? এর মানে হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এই করব, ওই করব, সেই করব, আমি তোমার জন্য সব করতে পারি, পর মুহূর্তে আমার ওকে গলা ধাক্কা দিয়ে বার করতে 2 সেকেন্ড লাগবে না। আবার তারপরের মুহূর্তে তার সে পা চেটে হোক, মানে হাতে পায়ে ধরে হোক, তাকে আমি বাড়িতে নিয়ে আসবো, তারপরে মুহূর্তেই তাকে ধাক্কা দিয়ে বার করতে 2 সেকেন্ড লাগবে না। তো এই যে একটা মানে রিলেশনশিপটা ডেপথ থাকলে তো এটা হয় না, এটা রিলেশনশিপটা সুপারফিশিয়াল তাই হয়, কারণ ওর ভেতরে সেই লাভ করলেটা ফাঁকা থাকে। ছোটবেলায় বাবা মার থেকে যেই লাভ ও দেখেনি, পায়নি, বোঝেনি, ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি পেয়েছে, পারফরমেন্সই সবকিছু, সেইখান থেকে আসছে এই জিনিসটা। তো যেহেতু লাভ ব্যাপারটাই ও বোঝে না, তাই ওর পুরো জিনিসটাই সুপারফিশিয়াল হয়, আর নয়তো মেকি হয়, ফলস। নার্সিসিজমটা আসে কেন, কি কারণ এটা? এটার কারণ হচ্ছে গিয়ে রিসার্চ করেছে, প্রচুর প্রচুর রিসার্চ হচ্ছে, সায়েন্টিস্টরা এই ব্যাপারটাকে নিয়ে দেখেছে অনেকগুলো ফ্যাক্টরস থাকে নার্সিসিজমের, এক্স্যাক্টলি জানা নেই। ঠিক আছে, কিন্তু মোটামুটি একটা দেখা গেছে জেনেটিক লিঙ্ক থাকে, একটা আপব্রিঙ্গিং এনভায়রনমেন্টাল লিঙ্ক থাকে, যেখানে বাবা মা বাচ্চাকে প্রচুর মানে যাকে বলে পজিটিভলি এনকারেজ করে, নেগেটিভ পজিটিভ এনকারেজ করে, হিরো হিসেবে বা হিরোইন হিসেবে তাদেরকে আপব্রিঙ্গিং করে, সেখান থেকে আসে। অনেক সময় দেখা গেল যে আনঅ্যাভেলেবিলিটি, ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি, কোল্ডনেস, স্ট্রিক্ট রুলস, এখান থেকে আসে। ঠিক আছে, অনেক সময় দেখা গেল যে এই সেলিব্রিটিসদের মধ্যে থাকে,
এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মোটামুটি সবাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স। এই সোশ্যাল ইনফ্লুয়েন্সিং মানে যে ল্যাক, মানে ওয়ান্টিং অ্যাডমিরেশন, ওয়ান্টিং অ্যাটেনশন, সিকিং অ্যাটেনশন, এইগুলোর থেকে আসে। দেখা গেছে মোটামুটি সেলিব্রিটিসদের এই নার্সিসিস্টিক ট্রেট থাকে, ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স, আমরা ওই অবধি গিয়ে দাঁড়িয়ে যাবো, পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারবো না। আচ্ছা, মানে চাইল্ডহুডে যদি কেউ প্রচন্ড পজিটিভলি মানে কি বলবো পজিটিভ যদি পায় এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে হতে পারে। নেগেটিভ হলে সেক্ষেত্রে হয়, দুটো ক্ষেত্রেই হয়। মেন ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা মায়ের কাছে এসে বলছে কোনো কথা, মা পাত্তা দিচ্ছে না, এখন না, আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। বাবার কাছে যাচ্ছে, আমি অফিসে ওয়ার্কে ব্যস্ত। যখন বাচ্চা এই বাবা মাই দেখা গেল যে স্পোর্টস ডেতে, ফুটবল ফিল্ডে দেখি হয়তো রাজু তুই পারবি পারবি, এগা এগা এগা, হেভি এনকারেজ করছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে। কি হবে ব্যাপারটা? বাচ্চারা বুঝলো যে আমি যে আমার এফর্টটা দিলাম তার জন্য আমি অ্যাকচুয়ালি ভালোবাসা পাচ্ছি, কিন্তু যখন আমার দরকার বাবা মাকে তখন আমি পাচ্ছি না। আনঅ্যাভেলেবিলিটি অফ ইমোশনাল সাপোর্ট। বাবা মারও কাজ থাকবে, এই কারণেতে এইখান থেকে তৈরি হয় এই ভালোবাসা এবং ইমোশনাল কানেকশন, এইখানেতে গন্ডগোল। যার ফলে ও একটা নর্মাল লাইফ লিড করতে পারে না। ঠিক আছে, তো এটা এই অনেকগুলো কারণ হতে পারে। তো কখন মানুষের উচিত একজন থেরাপিস্টের কাছে যাওয়া? না, বা মানুষ কি সত্যি অ্যাওয়্যার যে সে নার্সিসিস্ট বা নার্সিসিস্টিক সিনড্রোম তার মধ্যে তৈরি হচ্ছে? মানুষ কি সত্যি আসে ডায়াগনোসিস করতে এই বিষয়ে? ওই যে বললাম যে মাত্র 2% যারা নিজেরা বোঝে যে না আমার জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ নার্সিসিস্টরা কখনো বোঝে না যে তাদের প্রবলেম। এটা সবসময় ভিকটিম যে তার কাউন্টার পার্ট। একটা খুব সুন্দর গল্প ছিল নার্সিসিজম নিয়ে। নার্সিসিজমটা এলো কোথা থেকে, ওয়ার্ডটা মেটামরফোসিসের গল্প আই গেস, হ্যাঁ। তো গ্রিক মাইথোলজিতে নার্সিসাস বলে একজন খুব সুন্দর দেখতে পুরুষ ছিলেন। হ্যাঁ, তাকে এত সুন্দর দেখতে যে সবাই তার রূপেতে মোহিত হয়ে যেত এবং সবাই তাকে প্রপোজ করতো, ছেলে মেয়ে নির্বিশেষে, কারণ তখন ছেলেদের সঙ্গে ছেলেদের রিলেশনশিপ হতো। ঠিক আছে, তো এখানে নার্সিসাস প্রত্যেকটা রিলেশনশিপকে খুব ক্রুয়েল ভাবে রিজেক্ট করে দিত এবং এই রিজেকশনের জন্য অনেকে মারাও গেছে, আত্মহত্যাও করেছে, চোখের সামনে আত্মহত্যা করেছে। মেক্স নো সেন্স। নার্সিসাস নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো, ভীষণ সুন্দর দেখতে ছিল। ওকে দেখে একটা স্বর্গের পরী, তার নাম ছিল ইকো, তার ভালোবাসা এসে গেছে। সে ভালোবাসায় পড়ে গেছে নার্সিসাসে, কিন্তু প্রবলেম হচ্ছে ইকো কিছু বলতে পারে না, তার একটা অভিশাপ আছে। ইকো শুধু লাস্ট ওয়ার্ডটুকুনি বলে। ঠিক আছে, তো ইকো নার্সিসাসকে ভালোবাসে আর নার্সিসাস কারোর ভালোবাসাকে পাত্তা দেয় না একদম। তো নার্সিসাস একদিন জঙ্গলেতে ঘুরছিল, ইকো আসে, এসে প্রপোজ করে। প্রপোজ তো করতে পারে না, বলতে পারে না আই লাভ ইউ, কারণ তখনই বলতে পারে যখন নার্সিসাস বলবে। ইকো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, নার্সিসাস যখন ইকোকে দেখে তখন ওকে বাজে বাজে কথা বলে করে দেয়। এতে ইকোর হার্ট ব্রেক হয় এবং ইকো আস্তে আস্তে ফেড হয়ে যায়, মিলিয়ে যায়, শুধু ওর আওয়াজটুকুনি যা রয়ে যায়, যাকে আমরা ইকো বলি। পাহাড়েতে গেলে আমরা আওয়াজ পাই, লাস্ট ওয়ার্ডটা শুনি রাজু রাজু রাজু, ঠিক আছে, লাইক দ্যাট। ঠিক আছে, তো নার্সিসাস এই যে ইকোকে অপমান করলো, রিজেক্ট করলো এবং তার জন্য ইকোর যে এই পরিণতি হলো, তার জন্য নেমেসিস বলে একজন ভগবান নার্সিসাসকে অভিশাপ দিল যে তুমি তোমার ভালোবাসায় পড়ে যাবে। এবং নার্সিসাস সেই বনেতেই ঘুরতে ঘুরতে একটা জলাশয়ের সামনে এসে নিজেকে দেখতে পায় ছবি হিসেবে, প্রতিছবিতে, এবং সেখানেতেই সে আটকে যায় এবং ওখানেতেই প্রাণ ত্যাগ করে। ওর জায়গায় কিছু নার্সিসাস ফুল হয়ে যায়। ঠিক আছে, এই থেকে আমরা কি বলছি যে যেই লোকটা কমপ্লিটলি নিজেকে নিয়ে সেলফ সেন্টার্ড, সেখান থেকে নার্সিসিজম আসে। ঠিক আছে, তো এই বাবা মা, আপব্রিঙ্গিং, সমস্ত কিছু ক্ষেত্রে যখন সে নিজেকে শুধু প্রাধান্য দেয়, যখন তার ইমোশনস গুলো রেসিপ্রোকেটেড না হয়, ল্যাক অফ ইমোশনাল সাপোর্ট, তখন তৈরি হয় নার্সিসাস। সে শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজেরটাই ভাবে, আর কিছু। তো এইখানেতে অ্যাকচুয়ালি ভুক্তভোগী হয় ইকো,
মানে নার্সিসিস্টিক পার্সনের যে কাউন্টার পার্ট, তো এই কাউন্টার পার্টটা আমাদের কাছে আসে বেসিক্যালি হুম 90% অফ দ্য কেসেসে, 95% অফ দ্য কেসেসে যারা ভুক্তভোগী অফ দ্য টক্সিক রিলেশনশিপ তারা আসে আমাদের কাছে, নট দ্য নার্সিসিস্টিক পার্সন হিমসেলফ বা হারসেলফ। স্যার একটা কথা আছে, পেশেন্ট নেভার কামস, দ্য ভিকটিম কামস টু দ্য সাইকোলজিস্ট, একদম। এটা কি সত্যি? এটা এই ক্ষেত্রে সত্যি, এটাতে ভিকটিমসরাই আসে, কারণ তারা সামলাতে পারে না টক্সিক রিলেশনশিপটাকে, হুম বুঝতে পারে না যে কেন প্রবলেম। কেন এই মুহূর্তে মনে হচ্ছে ভালোবাসে, এই পরের মুহূর্তে মনে হচ্ছে ভালোবাসে না, এই মুহূর্তে মনে হচ্ছে অন অফ চলতে থাকে, ব্লেম গেম চলতে থাকে, গিল্ট ট্রিপ চলতে থাকে, ভাবে যে আমার জন্যই হয়তো এই রিলেশনশিপটা এত খারাপ হচ্ছে। সো দিস আর অল ভিকটিমস যারা কিনা আমাদের কাছে আসে, আর অনলি 2% পপুলেশনেতে রয়েছে যারা নিজেদেরকে ডায়াগনোজ করে বোঝে এবং আমাদের কাছে আসে। আচ্ছা, তো আমরা মোটামুটি আজকের আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। যে বিষয়টা না জানলেই নয় যে আমাদের মনকে ভালো রাখা বা কোনো ট্রমা যেটা ছোট থেকে আমরা বই নিয়ে আসছি, সেই সমস্ত জিনিসগুলোকে লাইফ থেকে ডিলিট করার জন্য হিপনোথেরাপি এক্স্যাক্টলি কিভাবে হেল্প করে? এই সেম ভাবে হিপনোথেরাপি না একটা মেডিটেশনের পার্ট। মেডিটেশন না একটা আমব্রেলা টার্ম, মানে অনেক রকমের মেডিটেশন হয়, বিপাসনা মেডিটেশন রয়েছে, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন রয়েছে, মাইন্ডফুলনেস মেডিটেশন, অনেক হাজার হাজার রকম মেডিটেশন রয়েছে। এর মধ্যে হিপনোথেরাপি হচ্ছে একটা রাস্তা। হিপনোথেরাপিটা কি? হিপনোথেরাপি যেখানে আমরা মেডিটেশনে যাচ্ছি কিন্তু উইথ আ পার্টিকুলার পারপাস। কি পারপাস? যে আমাদের ভেতরের মন থেকে যে প্রবলেমস গুলো আসছে সেই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করার পারপাস। এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ে যেটা দিয়ে অন্য মেডিটেশন প্রসেসের থেকে এটা আলাদা। সো হিপনোথেরাপি কি? একটা হিপনোসিস, মানে একটা আধা ঘুম আধা জাগন্ত মেডিটেটিভ স্টেটেতে যাওয়া, কিছুটা কি সেটা অ্যালফা স্টেট বলা যেতে পারে? যেটাকে আলফা বলা হয়। ঠিক আছে, এই আলফা স্টেট অফ মাইন্ড অনেক সময় আমরা থিটাতেও যাই কিন্তু দরকার লাগে না। আলফা ইজ মোর দ্যান এনাফ, সাফিসিয়েন্ট। এই মনের এই গভীরতাতে গিয়ে আমরা আমাদের ভেতরের মনকে রিচ করতে পারি। ভেতরের মনকে বোঝালে পরে ভেতরের মন সেইভাবে কাজ করে। তো ফলে আমাদের যে প্রবলেমটা থাকে সেই প্রবলেম থেকে আমাদের মুক্তি পাওয়া যায় খুব সোজা হবে, খুব ইজি হবে আর খুব ফাস্ট। আচ্ছা স্যার, তাহলে এই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা বলছেন, এটা ঠিক হওয়ার কোনো উপায় আছে? ইটস ভেরি টাফ, খুব কঠিন ব্যাপার। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা একটা পার্সোনালিটি ট্রেট, এটা মানে মানুষ এরকমভাবেই জন্মে বেড়ে। তো এটাকে ঠিক করা চায় না এটা বলবো না, যায়, কিন্তু ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রসেস। সাইকোথেরাপি, হিপনোথেরাপি, কাউন্সেলিং, প্রচুর কিছু লাগে, ঠিক আছে, এটা ঠিক করতে। তবে সাধারণভাবে যদি দেখা যায় খুব রেয়ার, চান্সেস অফ সাকসেস খুব কম থাকে। যদি এমন কোনো মানুষের কথা বলি যে কোনো নার্সিসিস্টিক রিলেশনশিপের মধ্যে রয়েছে বা এমন কোনো সম্পর্কের তার একটা কানেকশন যেটা থেকে বেরিয়ে আসা সম্ভব না, হয়তো মা বাবা বা আত্মীয় পরিজন বা এমন কোনো সম্পর্ক যেটা থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে ভিকটিম কি করবে এই সম্পর্ক বাঁচানোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য? এটা খুব সুন্দর কোয়েশ্চেন। মানে নার্সিসিস্টিক পার্সোনালিটি মানে বা নার্সিসিস্টিক ট্রেট যে শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডেরই হবে বা হাজবেন্ড বা ওয়াইফের হবে তার তো মানে না। বাবা মার হতে পারে বা ক্লোজ রিলেটিভসদের হতে পারে, ভাই বোনের হতে পারে, ইট মাইট বি এনিবডি, ঠিক আছে, সবারই হতে পারে। ইন দ্যাট কেস কোপিং মেকানিজমস কিছু থাকে যেরকম আমরা বলে থাকি সাধারণত, যে একটা হচ্ছে গিয়ে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে মেনে নেওয়া যে ও এরকম, এর থেকে ভালো হতে পারে না। যদি এর থেকে কিছু ভালো হয় তাহলে তার পেছনে অন্য কোনো কারণ আছে। এই যে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আনতে হবে, নিজেকে বোঝাতে হবে যে দিস ইজ হাউ ইট ইজ, ঠিক আছে, এবং আর্গুমেন্টস এতে না যাওয়া, কারণ নার্সিসিস্টদের সঙ্গে আর্গু করে কেউ জিততে পারে না পৃথিবীর। ইটস লাইক ট্রাকের সামনে একা দাঁড়িয়ে ট্রাককে থামানোর চেষ্টা করে, সেটা সম্ভব না। তো বেটার আর্গুমেন্টস এতে না যাওয়া, অ্যান্ড কিছু রুটিনস তৈরি করে রাখা যেটাতে ফাইট হবে না, এবং মানে সেন্টেন্সেস ফ্রেজেস তৈরি করে রাখা যেটাতে ফাইট হবে না, ইউ ক্যান ইজিলি এসকেপ ফ্রম দ্যাট ওয়ার্লপুল। ওরা টানার চেষ্টা করবে ঝগড়াতে, টানার চেষ্টা করবে ফাইটেতে, অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট এসকেপ দ্যাট ওয়ার্লপুল, ঠিক আছে। এরকম ধরনের কিছু সেন্টেন্স তৈরি করতে হবে, এবং অবভিয়াসলি এর সঙ্গে চাই থেরাপি, হিপনোথেরাপি অ্যান্ড মেডিটেশন, এই স্পেসিফিক্যালি এই প্রবলেমস গুলোকে সামলানো। তবে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ওয়ে।
অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনি যা যা শেয়ার করলেন সেগুলো ভীষণভাবে মূল্যবান। আমার মনে হয় দর্শকদের খুব কাজে লাগবে, এবং সেই জন্যই দ্য এসডি পডকাস্টের তরফ থেকে এবং দ্য পিউকক শপের তরফ থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ আপনার জন্য। থ্যাংক ইউ। এতক্ষণ দেখছিলেন আমাদের আজকের পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয় ছিল মনকে কি করে ভালো রাখবেন। এতক্ষণ কথা বললাম অরূপ স্যারের সঙ্গে। অরূপ স্যার কিন্তু আমাদের এমন এমন কিছু তথ্য দিলেন যাতে আমার মনে হয় আপনি আমি দুজনেই খুব সমৃদ্ধ হলাম। তবে আপনারও যদি মনের গভীরে কোনো অন্ধকার জমে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কোনো এক্সপার্ট হেল্পের দরকার। যোগাযোগ করতে পারেন অরূপ স্যারের সঙ্গে। এছাড়া আপনার পছন্দের কোনো এক্সপার্টের কাছেও আপনি যেতে পারেন। তবে আমার মনে হয় আজকের এপিসোড দেখার পর আপনি নিজেকে নিয়ে একটু আত্মমূল্যায়ন করবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পরপর পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।